হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমিস্ট্রি ফাইলের নতুন একটি লেকচারে সবাইকে স্বাগতম। এই লেকচারে আমরা সাস্ট অ্যাডমিশন টেস্টের জন্য ফিজিক্স প্রিপারেশন কেমন হওয়া উচিত সেই বিষয়ে একটা আমরা ওভারঅল গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি সবার কাজে লাগবে। ফার্স্ট অফ অল আমাদেরকে কোনো একটা চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আমরা যেই প্ল্যাটফর্মে ক্লাস করে থাকি না কেন, আমাদেরকে শুরুতেই কোনো একটা চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এবং এই কনসেপ্ট ক্লিয়ার করার আগে আমাদেরকে বাসায় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ করতে হবে। বলতে পারো প্রিপারেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কাজ হচ্ছে কোয়েশ্চন ব্যাংক অ্যানালাইসিস। এই কাজটা বলতে পারো প্রিপারেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের একটি। এই কাজটি তুমি যদি করো তাহলে তোমার হচ্ছে হবে কি, তুমি একটা চ্যাপ্টারের কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো আনইম্পর্টেন্ট, তুমি এই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে পারবা এবং তুমি এটাও বুঝতে পারবা যে ওই চ্যাপ্টার থেকে কোন ধরনের কোয়েশ্চেন আসে, কোন টাইপের কোয়েশ্চেন আসে এবং কতটুকু ডিফিকাল্টিস লেভেলের কোয়েশ্চেন আসে, এগুলো তুমি খুব ভালোভাবে বুঝতে পারবা এবং তোমার প্রিপারেশনটাকে তুমি ওইভাবে কাস্টমাইজ করতে পারবা। এখন তুমি যদি জানোই না যে তোমার ওই চ্যাপ্টার থেকে সাস্টে কোন ধরনের কোয়েশ্চেন আসে এবং কতটুকু ডিফিকাল্টিস লেভেলের ম্যাথ আসে, কোয়েশ্চেন আসে, তুমি যদি এটাকে খুব ভালোভাবে না জানো তাহলে তুমি কিভাবে ওইটুকু লেভেলে গিয়ে প্রিপারেশন নিবা, তাই না? সুতরাং কোয়েশ্চন ব্যাংক অ্যানালাইসিস করে তোমার কোয়েশ্চনের লেভেলটাকে তুমি খুব ভালোভাবে ফাইন্ড আউট করতে হবে এবং তোমার প্রিপারেশনটাকে ওই লেভেলে নিয়ে যেতে হবে। কেমন? তাহলে তুমি কোয়েশ্চন ব্যাংক অ্যানালাইসিস করবা, খুব ইম্পর্টেন্ট এই কাজটা করলে তোমার কি হবে বলো তো, প্রশ্নের প্যাটার্ন, কি ইম্পর্টেন্ট, কি আনইম্পর্টেন্ট, এই সবগুলো জিনিস তোমার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে এবং কি পড়তে হবে না পড়তে হবে এইগুলো তুমি কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবা। কাজেই এই কাজটা সবচেয়ে আগে করতে হবে, কোন একটা চ্যাপ্টার শুরু করার আগেই কিন্তু তোমাকে এই কাজটা করতে হবে। তাহলে দেখবে তোমার প্রিপারেশনটা অনেক বেশি গোছানো, ইফেক্টিভ এবং ফ্রুটফুল হবে ইনশাআল্লাহ। নেক্সটে আমাদের কি করতে হবে, এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফিজিক্স। এই যে গাণিতিক পদার্থবিজ্ঞান বইটি, এটা আমরা ইন্টারে অবশ্যই নাম শুনে আসছি। এখানে অনেকজন প্রমিনেন্ট রাইটারের আসলে এই ম্যাথ পাওয়া যায়, কিন্তু আমরা হচ্ছে বেসিক্যালি এই তিনজন, সেলু স্যার, প্রামাণিক স্যার এবং ইসহাক স্যার, এই তিনজন রাইটারের ম্যাথ আমরা বেসিক্যালি সলভ করব। এই তিনজন হচ্ছেন অনেক প্রমিনেন্ট রাইটার এবং বাজারে আসলে বা বাংলাদেশের সবগুলা কলেজে বেসিক্যালি এই তিনজনের বইগুলাই খুব বেশি চলে। আরেকজন স্যার আছেন তপন স্যার, ওনার বইটা আসলে এজ এ থিওরি, মানে থিওরি রেফারেন্স হিসেবে ভালো, কিন্তু ম্যাথের জন্য ওইটা আমার কাছে খুব বেশি সুবিধা মনে হয় নাই। ওইখানে ম্যাথগুলো খুব অ্যাডভান্স ম্যাথ নাই, সবগুলো মিডিওকার লেভেলের ম্যাথ। সো আমরা ওইটা স্কিপ করলাম। এই তিনটা বই যদি আমরা সলভ করি তাহলে ওইগুলো কভার হয়ে যাবে। এখন আসি আমরা এটা কেন সলভ করব। দেখো, ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে যে স্যারা কোয়েশন করবেন ওনারা কিন্তু বাজারের যেই ট্র্যাডিশনাল বইগুলো পাওয়া যায় কিংবা যেগুলো খুব বেশি ফেমাস বই, এগুলো থেকে কোয়েশন করার সম্ভাবনা বেশি। সো তুমি যদি এই বইগুলো সলভ করো, এই যে সেলু স্যারের বই, প্রামাণিক স্যারের বই কিংবা ইসহাক স্যারের বই সলভ করো, এখানে তোমার দুই তিনটা তোমার উপকার হবে। এক নম্বরে হচ্ছে হুবহু কোয়েশন কমন পাওয়ার সম্ভাবনা আছে, মানে অ্যাডমিশন টেস্টে এই বইগুলো থেকে হুবহু কোয়েশন কমন কিংবা টাইপ কমন পাওয়ার সম্ভাবনা আছে। হুবহু কমন মানে হুবহু কোয়েশন কমন পাবা অথবা টাইপ কমন পাবা, এই একটা উপকার। সেকেন্ড হচ্ছে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বলতে পারো, সেটা হচ্ছে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি। এটা গ্রো করবে, ঠিক আছে? তুমি যদি এটা সলভ করো তোমার হয় কোয়েশন কমন পাবা অথবা তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি তৈরি হবে। এবং ফিজিক্সের জন্য, বিশেষ করে সাস্টের ফিজিক্সের জন্য এই প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কেমন? কারণ এইখানে সবচেয়ে বেশি প্রশ্ন ঘোরানোর সম্ভাবনা থাকে এই ফিজিক্সেই। সুতরাং তোমার যদি প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি খুব ভালো মানের না থাকে তাহলে তুমি কিন্তু প্রশ্ন ঘুরে আসলে কিন্তু পারবা না। এবং এই বইটা সলভ করার ক্ষেত্রে একটা জিনিস খুবই খেয়াল রাখবা, সেটা হচ্ছে সাস্টের স্ট্যান্ডার্ড যে কোয়েশনগুলা তুমি যেন ওইগুলাই সলভ করো। তুমি দেখবা এই বইগুলাতে তোমার ডেরিভেশন থেকে শুরু করে অনেক বড় বড় ম্যাথ, 2 পেজের ম্যাথও এমনও ম্যাথ আছে আমি দেখছি, আমি যখন সলভ করছিলাম এগুলা, যেগুলো ডেরিভেশন টাইপের ম্যাথগুলা, এগুলো 2 পেজের 3 পেজের এরকম হতে পারে, মানে ক্ষেত্র বিশেষে। কাজেই তুমি সাস্টের স্ট্যান্ডার্ড তোমাকে বুঝতে হবে যে সাস্টে আসলে কোন স্ট্যান্ডার্ডের ম্যাথ আসে,
সাস্টে অবশ্যই তোমার ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা, এই যে ফর্মুলাটা থাকে ওয়ার্কের, এটা দিয়ে হুবহু এই সূত্রের ম্যাথ অবশ্যই আসবে না, মানে ফর্মুলার মান বসায় যে অঙ্কগুলো এগুলো অবশ্যই সাস্টে আসবে না, তাই না? আবার সাস্টে কিন্তু ওই যে বড় বড় যে ডেরিভেশনগুলো এগুলো অবশ্যই আসবে না, তাই না? এই যে তুমি সাস্টের কোয়েশনের স্ট্যান্ডার্ডটা বুঝতে পারছো, এটাই হচ্ছে তোমার কোয়েশন ব্যাংক অ্যানালাইসিসের একটা কি বলতো উপকারিতা। তুমি কোয়েশন ব্যাংক অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি বুঝতে পারছো যে সাস্টে অবশ্যই এইরকম ডিরেক্ট ফর্মুলার ম্যাথ আসার সম্ভাবনা খুবই কম এবং এরকম ডেরিভেশন টাইপের ম্যাথ আসার সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, সুতরাং তুমি সাস্টের কোয়েশনের স্ট্যান্ডার্ড বুঝতে হবে ও স্ট্যান্ডার্ড বুঝে তুমি এই ম্যাথমেটিক্যাল ফিজিক্স বইটা সলিউশন করতে হবে, তাহলে দেখবা সবচেয়ে বেশি উপকার তুমি পাবা। তোমার আসলে প্রিপারেশনটা ওই সাস্ট ওরিয়েন্টেডই হবে। এখন তুমি যদি না বুঝে শুধু শুধু এই সলভ করে যাও, তাহলে তুমি আসলে বুঝতেই পারো না যে তুমি কি করতেছো, এবং তুমি যেই অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমার ওই অ্যাডমিশন ওরিয়েন্টেড তোমার পড়াশোনা আসলে হবে না। কাজেই কোয়েশন ব্যাংকটা অ্যানালাইসিস করে তোমাকে ম্যাথমেটিক্যাল ফিজিক্সের সাস্ট স্ট্যান্ডার্ড কোয়েশন সলভ করতে হয়, তাহলে সবচেয়ে বেশি উপকৃত হবা ইনশাল্লাহ। তো নেক্সট আমরা আসি, সেটা হচ্ছে ভার্সিটি কোয়েশন ব্যাংক সলভিং। আমরা এই অলরেডি 2টা স্টেপ পার করে আসছি। সো এই স্টেপে এসে আমরা ভার্সিটি কোয়েশন ব্যাংক সলভ করব, এবং আমাদের কাছে সাধারণত যদি আমরা ওই 2টা স্টেপ ভালোভাবে আমরা পার করে আসি, এই ভার্সিটি কোয়েশন ব্যাংকটা আমাদের কাছে অনেকটাই ইজি লাগবে। কেমন? তো আমরা এই ভার্সিটি কোয়েশন ব্যাংকটা মূলত 2-3টা কারণে সলভ করব। এক নাম্বারটা হচ্ছে এখানে কোয়েশন কমন অথবা টাইপ কমন পাওয়ার সম্ভাবনা থেকে যায়। কোয়েশন কমন, টাইপ কমন পাওয়ার সম্ভাবনা থেকে যায়, এটা কিন্তু বরাবরই ঘটে। এমন কোনো অ্যাডমিশন টেস্ট নাই যে অ্যাডমিশন টেস্টে কোয়েশন কমন কিংবা টাইপ কমন পাওয়া না যায়। প্রত্যেকটা বাংলাদেশের কোনো অ্যাডমিশন টেস্ট নাই যেখানে কোয়েশন কমন পাওয়া যায় না। প্রতিটা অ্যাডমিশন টেস্টে কিন্তু কোনো না কোনোভাবে টাইপ কমন কিংবা কোয়েশন কমন থাকে। বুঝতে পারছো? কাজেই তোমার সাস্ট কিন্তু এর বাইরে না, কিন্তু সাস্ট কিন্তু এর মধ্যেই পড়ে। সাস্টে যতই কঠিন কোয়েশন, যতই ট্রিক কোয়েশন হোক না কেন, এই টাইপ কমন এবং কোয়েশন কমন এই যে দুইটা জিনিস এটা থাকবেই, তুমি পাবা। হয় ম্যাথ হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, যেখানে হোক এই টাইপ অথবা কোয়েশন কমন তুমি পাবা। এরপরে তুমি যদি এই ভার্সিটি কোয়েশন সলভ করো, তোমার কিন্তু অনেকগুলা কোয়েশন সলভ করবে না, তো দেখবা কোনো না কোনোভাবে কোনো কোয়েশনের টাইপ অথবা কোনো একটা হুবহু কোয়েশন কমন পড়ে গেছে। সো এটা তুমি মিস করা যাবে না কিন্তু। এরপরে এসো, তোমার হচ্ছে এখানেও তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি তৈরি হবে। ওকে, 3 নাম্বারটা হচ্ছে তোমার স্পিড বাড়বে। দেখো, প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি আর প্রবলেম সলভিং স্পিড এটা কিন্তু এক কথা না রে ভাই। প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি হচ্ছে তুমি যদি একটা ম্যাথ 2 ঘন্টা সলভ করতে পারো, 2 দিন নিয়ে সলভ করতে পারো, এটা হচ্ছে তোমার সলভিং ক্যাপাবিলিটি। কিন্তু স্পিডটা হচ্ছে কি, একজন একটা ম্যাথ 2 ঘন্টা সলভ করতেছে আর একজন 2 মিনিটে সলভ করতেছে, এখানে কিন্তু স্পিডটা কিন্তু অনেক ম্যাটার করে। এটা যেহেতু অ্যাডমিশন টেস্ট, সো স্পিডটা কিন্তু সবচেয়ে এখানে তোমার ক্রুশিয়াল ফ্যাক্টর। কেমন? কাজেই তোমার এই ভার্সিটি কোয়েশন ব্যাংক সলভ করে তোমাকে স্পিড বাড়াতে হবে এবং ক্যাপাবিলিটিটা বাড়াতে হবে, এইগুলা তুমি মাথায় রাখবা। এরপরে আসলে আর কোনো ধরনের ফ্যাসিলিটি এখান থেকে পাওয়া যাবে না, যেহেতু ভার্সিটি কোয়েশন ব্যাংকের যে কোয়েশনগুলো এগুলা মোটামুটি তুলনামূলকভাবে একটু ইজিয়ার হয়। সো এখান থেকে আসলে তুমি খুব বেশি একটা বেনিফিট পাবা না, এই 3টে বেনিফিট পাবা। এটা কিন্তু ইম্পর্টেন্ট এডমিশন টেস্টের জন্য। এই যে পিএসসি যেটা বললাম, মানে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি কিংবা স্পিড, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। সো এগুলোই তুমি ফলো করবা, ঠিক আছে? তাহলে ভালো হবে এখানে। আচ্ছা, এরপরে আসো হ্যাঁ, সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোয়েশন ব্যাংক 2019 সাল পর্যন্ত বাংলাদেশের যতগুলা মানে সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি আছে ওইগুলা আসলে একক পরীক্ষা নিত। সো ওইগুলার কোয়েশন ব্যাংক বাজারে পাওয়া যায়, তুমি এগুলা সলভ করবা। এগুলা সলভ করার মাধ্যমে তোমার সাস্টের কোয়েশন সলভ করা হয়ে যাবে, পাশাপাশি অন্যান্য ইউনিভার্সিটি কোয়েশনও সলভ করা হয়ে যাবে। ঠিক আছে? তুমি যদি আলাদাভাবে সাস্টের কোয়েশন সলভ করতে চাও, তাহলে আলাদাভাবে সাস্টের কোয়েশন ব্যাংক পাওয়া যায়, ওইটাও তুমি সলভ করে ফেলতে পারো। তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোয়েশন ব্যাংক সলভ করলে তোমার ভার্সিটি কোয়েশন ব্যাংক সলভ করার মধ্য দিয়ে তোমার যেই উপকারগুলো তুমি পাইছো ওইগুলো কিন্তু এখানে পাবা। ঠিক আছে? সুতরাং তুমি এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোয়েশন ব্যাংক সলভ করবা, তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়বে, স্পিড বাড়বে, এবং কোয়েশনকে ফেস করার যেই তোমার এক্সপিরিয়েন্সটা বাড়বে। যত বেশি কোয়েশন ফেস করবা, একটা কথা বলে রাখি এখানে, যত বেশি তুমি কোয়েশন ফেস করবা তোমার নলেজ তত বেশি বাড়বে। তোমার যেই বন্ধুটা এই চ্যাপ্টার থেকে টোটাল 100টা এমসিকিউ সলভ করছে আর যেই বন্ধুরা এই চ্যাপ্টার থেকে টোটাল 200টা এমসিকিউ সলভ করছে, তাদের মধ্যে নলেজের গ্যাপ অবশ্যই থাকবে। ধরো দুজন স্টুডেন্টেরই ক্যালিবার সেম, দুজন স্টুডেন্টেরই প্রিপারেশনের যে ইয়েটা, মানে কি বলবো, প্রিপারেশন দুজনের সেম, মানে দুজনেরই প্রিপারেশন সেম ভাবে তোমার ভালো।
তাহলে যে বেশি এমসিকিউ সলভ করে সে কিন্তু আগায় থাকবে। অর্থাৎ তোমার একজন কম্পিটিটর বাংলাদেশের অন্য একটা প্রান্তে আছে, তুমি ধরো সিলেটে আছো সাপোজ। সিলেটে থেকে তুমি যদি তোমার ওই যে তোমার কম্পিটিটরের সাথে যদি সেম প্রিপারেশনে তোমার থাকে, তাহলে তোমাদের মধ্যে যার সলভিং ভলিউমটা বেশি থাকবে সে তোমার থেকে আগেই থাকবে, তাই না? সো যত বেশি কোয়েশ্চন সলভ করবা নলেজ বাড়বে এবং প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিও বাড়বে। খুবই খুবই সিম্পল এবং খুবই সহজ কথা এটা, এবং খুবই ইম্পর্টেন্ট কথাও এটা। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তো এই কাজটা করতে হবে তোমাদেরকে, সায়েন্স এন্ড টেকনোলজি কোয়েশ্চন সলভ করতে হবে। যত বেশি কোয়েশ্চন সলভ করবা ততই তোমার কোয়েশ্চন কমন পাওয়ার সম্ভাবনা এবং তোমার কোয়েশ্চন নতুন নতুন কোয়েশ্চনকে ফেস করে ওইগুলো সলভ করার ক্ষমতাও বাড়বে। ঠিক আছে? আচ্ছা, এই যে আমি ফিজিক্সের কথাগুলো বলতেছি, এখানে বারবার একটা কথা ঘুরে ফিরে আসতেছে, প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি। এটা ফিজিক্সের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, এইবার আসো ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চন ব্যাংক সলভিং। তুমি এই 4টা স্টেপ পার করে আসার পরে তোমার প্রিপারেশনটা কিন্তু আগে তুমি যতটুকু ছিল তোমার প্রিপারেশন তার থেকে অনেক অনেক বেড়ে যাবে। কারণ অনেকগুলো স্টেপে তুমি ডিফারেন্ট টাইপস অফ ম্যাথ তুমি সলভ করে আসছো, তাই না? কাজেই তোমার প্রিপারেশনটা কিন্তু এখন আগের মতো নাই। এখন তুমি তোমার প্রিপারেশনটাকে আর একটু শানিত করার জন্য তুমি ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চন ব্যাংক সলভ করা, এবং এই ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চন ব্যাংকের 70 থেকে 80% কোয়েশ্চন তুমি, মানে 80% এমসিকিউ তুমি তোমার ভার্সিটি কনসেপ্ট দিয়ে তুমি সলভ করতে পারবা যদি তুমি আগের স্টেপগুলো ভালোভাবে কভার করে আসো। এবং বাকি 20 থেকে 30% কোয়েশ্চন তোমার সলভ না করলেও তোমার চলবে। ওইগুলা করার জন্য তোমাকে একদম ডেডিকেটেডলি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন প্রয়োজন, বাট তোমার এটা নেওয়ার কোনো প্রয়োজন নাই। তুমি যদি এইটুকু ভালোভাবে করতে পারো তাও তোমার কিন্তু মোর দেন এনাফ। ঠিক আছে? সো এই কাজগুলো তুমি করতে পারো। ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চন সলভ করলে তোমার কী হবে বলতো, তোমার প্রিপারেশনটা এক্সিলারেট হবে। ওকে, সো তোমার প্রিপারেশনটাকে তুমি আরো একটু ত্বরান্বিত করার জন্য হলেও তোমাকে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চন ব্যাংক সলভ করতে হবে, এবং এখান থেকে কিন্তু কোয়েশ্চন কম হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু সাস্টটা অনেকটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির মতো, মানে সাস্টের যে কোয়েশ্চনের স্ট্যান্ডার্ড কিংবা সাস্টের যেই একাডেমিক্যালি যে তার ব্যাকগ্রাউন্ডটা, সাস্টের যে অ্যাচিভমেন্টগুলো ইউনিভার্সিটি মোটামুটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির কাছাকাছি, যদিও এটা ওইভাবে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি না, বাট এটা মোটামুটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির মতোই আসলে মানুষ এটাকে বিবেচনা করে। সো এখান থেকে কিন্তু ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চন ব্যাংক থেকে কমন পাওয়ার সম্ভাবনা আছে, আমার ধারণা মতে সম্ভাবনা আছে। হয় হুবহু কোয়েশ্চন কমন পাওয়া অথবা টাইপ কমন পাওয়া, এরকম কিছু একটা হবে। দেখবা তুমি পরীক্ষার হলে থেকে বের হয়ে দেখবা যে এই ম্যাথগুলোর মধ্যে কোন একটা ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চন ব্যাংকে ছিল, এই কাছাকাছি ছিল। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো একটা তোমার কি বলবো, এটা অপশনাল একটা জায়গা। সেটা হচ্ছে তোমার যদি এই 5টা স্টেপ ফলো করার পরে যদি হাতে টাইম থাকে, তুমি উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক এবং উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস বুকটা সলভ করতে পারো। এই দুটো সলভ করলে তোমার অনেক অনেক বেশি পরিমাণে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বৃদ্ধি পাবে। বুঝতে পারছো? প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি অনেক অনেক বেশি বৃদ্ধি পাবে। সুতরাং তোমার হাতে সময় থাকলে এই 2টা বই সলভ করতে পারো। এই 2টা বই সলভ করাটা অনেকটাই টাইম কনজিউমিং, কারণ এখানের যেই প্রশ্নগুলো এগুলো অনেক বেশি কনসেপচুয়াল হয়। হ্যাঁ, এবং এগুলা সাস স্ট্যান্ডার্ড, আমি বলবো এগুলা সাস স্ট্যান্ডার্ড। বিশেষ করে কনসেপ্ট বুকের যে এগুলা, কনসেপ্ট বুকের যে কনসেপ্ট বুকের এমসিকিউ খুব ইম্পর্টেন্ট। এমসিকিউগুলো হচ্ছে সাস স্ট্যান্ডার্ড। তোমরা এগুলো সলভ করিও। হ্যাঁ, টাইম হাতে থাকুক আর না থাকুক চেষ্টা করো সলভ করার। এগুলো সাস স্ট্যান্ডার্ড, আমি নিজে সলভ করছি এগুলোর অনেকগুলো। মোটামুটি ধরো ফিজিক্সের মানে হাতে গোনা কয়েকটা চ্যাপ্টার বাদে আমার মোটামুটি কনসেপ্ট বুক সলভ করা ছিল ইন্টার থেকেই আমার। হ্যাঁ, শখের বসে এগুলো সলভ করতাম। তো আমার কয়েকটা চ্যাপ্টার যেগুলো সলভ করি না, এগুলোর কারণ ছিল, কারণ শেষের দিকে এসে আমার আসলে সিলেবাস শেষ করতে গিয়ে আমার একটু প্যারার মধ্যে পড়ে গেছিলাম, যেন ওইগুলো সলভ করা হয়নি। বাট মোটামুটি ম্যাক্সিমাম ধরো 80 থেকে 90% ফিজিক্সের চ্যাপ্টারগুলো আমার সলভ করা ছিল কনসেপ্ট বুকে। এমসিকিউগুলো বলতেছি, এমসিকিউ। সো এমসিকিউগুলো তোমরা সলভ করিও। আর রিটেনের দিকে যাওয়া দরকার, রিটেনের কোয়েশ্চনগুলো আসলে একটু আননেসেসারি টাইপের হয়, এগুলো ইন্ডিয়ান বই থেকে কপি করে নিয়ে আসে, ওইগুলো লাগবে না তোমার। এমসিকিউগুলো কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড হয় সাস্টের মতো। ঠিক আছে? তো যাই হোক, এগুলো সলভ করলে তোমার প্রিপারেশনটা আগের থেকে অনেক ভালো হবে। ঠিক আছে? আচ্ছা, কিন্তু তুমি যদি এই 6 এবং 7 যে স্টেপটা, এটা যদি তুমি ফুলফিল না করতে পারো, তুমি মেক শিওর করো যে আগের যে 5টা স্টেপ এইগুলো যেন তুমি কোনোভাবেই মিস না করো। 5টা স্টেপ তোমাকে মানে পূরণ করতেই হবে। আগের যে 5টা স্টেপ বললাম না, এগুলো তোমাকে অবশ্যই ফলো করতে হবে। আদারওয়াইজ তোমার সাস্টে একটা ভালো মেরিটে কিংবা সাস্টে আসলে চান্স পাওয়াটা তোমার জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে। কারণ
সাস্টের এই যেই তারা যে একক পরীক্ষাটা নেবে ওটার পরীক্ষা কিন্তু মানে কোয়েশনটা কিন্তু অনেকটাই স্ট্যান্ডার্ড হয়। সুতরাং তোমার প্রিপারেশন তুমি যদি ম্যাক্সিমাম না নাও তাহলে তুমি কিন্তু ম্যাক্সিমাম আউটপুটটা পাবা না, বুঝো না? বা ওইখানে তোমার যে কম্পিটিটরগুলা সবাই কিন্তু মোটামুটি ইঞ্জিনিয়ারিং মানে ইঞ্জিনিয়ারিং কোচিংয়ের ব্যাকগ্রাউন্ডে থাকবে, কাজে তোমার লড়াইটা কিন্তু ওদের সাথে করতে হবে, বুঝো না? সুতরাং তুমি ভার্সিটি প্রিপারেশন নিয়েও যদি সাস্টে আসতে চাও তোমাকে কিন্তু ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড, তোমাকে ইঞ্জিনিয়ারিং কাছাকাছি তোমাকে প্রিপারেশন নিতে হবে। আমি যে গাইডলাইনটা দিচ্ছি এটা মোটামুটি ইঞ্জিনিয়ারিং গাইডলাইনের মতোই অনেকটা, বুঝো না? সুতরাং তুমি এইটা ফলো করলে ইনশাল্লাহ তোমার আসলে ভালো একটা মেরিটের চান্স পাওয়ার সম্ভাবনা থেকে যায়। কাজে এগুলো একটু ফলো করবা, ইনশাল্লাহ ভালো হবে। তো এইটুকুই আজকে ছিল, সবার জন্য শুভকামনা রইল। ভালো থেকো সবাই, আর প্রিপারেশনটা ভালোভাবে নাও, ইনশাল্লাহ ভালো হবে। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।